ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। এবং এই সিরিজে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ছি এবং তার সাথে আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করছি। প্রতিটা চ্যাপ্টারকে আমরা কনসাইজলি রিভিশন করছি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই টাইমে আমি মনে করি যাদের হয়তো এনসিইআরটি ঠিক করে পড়া নেই, লাইন বাই লাইন মাথায় থাকছে না, মনে থাকছে না, তাদের জন্য একটা চ্যাপ্টারকে ছোট করে এই ক্লাসগুলো তাদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেবে চ্যাপ্টারটা। তো এই ক্লাসগুলো আমি বলবো যে ব্যবহার কর এবং এই ক্লাসের থেকে কনসেপ্টটাকে নিয়ে সেটাকে অ্যাপ্লিকেশান কর। সেটার অ্যাপ্লিকেশান অ্যাকচুয়ালি তুই দেখতে পাবি এমসিকিউতে। এমসিকিউ তুই কতটা সলভ করতে পারছিস সেটা তুই এমসিকিউর সাথে যতটা নিজেকে রেডি করতে পারবি তোর প্রিপারেশান, তার থেকে আমার মনে হয় না অন্য আর কোনো পদ্ধতি আছে সহজ কোনো পদ্ধতি আছে তোর প্রিপারেশানের জন্য। তো আমি এই জিনিসটা বলবো, সবসময় বলবো যে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস কর, পিওয়াইকিউর সাথে সাথে কিছু আননোন এমসিকিউ কর। এবং এই ক্লাসের শেষে আমি আরও কয়েকটা কথা বলবো এই রিগার্ডিং যে কি করে একটা প্রপার তোর প্রিপারেশানকে তুই 100% কীভাবে করতে পারবি এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ এই যে পিরিয়ড অফ টাইম তোর হাতে রয়েছে, এই টাইমটা খুব ভ্যালুয়েবল একটা টাইম। এই টাইমে একটু যদি ভুল হয়ে যায় প্রিপারেশান কিন্তু 100% হবে না। তো তাহলে প্রিপারেশানকে যদি তুই 100% জায়গায় নিয়ে যেতে চাস, তাহলে আমি বলবো প্রতিটা চ্যাপ্টারকে কনসাইজলি তার ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট ডেটা, প্রত্যেকটা জিনিস তোর মাথাতে রাখতে হবে, একদম গল্পের মতো। যেমন আমরা ছোটোবেলায় গল্প শুনতাম, সেরকম একটা গল্প শুনে যেভাবে আমরা পরপর প্লটসগুলোকে মাথায় মানে আমাদের মাথায় জাস্ট এমনি নর্মালি চলে আসে, তা একদম সিরিজ ওয়াইজ, সেরকমভাবে প্রতিটা চ্যাপ্টারকে আমরা যদি সেরকম গল্পের মতো একটুখানি মাথায় রাখতে পারি, তাহলে আমি বলবো যে তোর কাছে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তুই যদি মনে করিস যে না এটা আমার হচ্ছে না বা আমি এটা মনে রাখতে পারছি না, তাহলে বলবো যে এই সিরিজটাকে ফলো কর, এটা অবশ্যই তোদের জন্য এফেক্টিভ হবে, এটা আমাদের প্রত্যেকের গ্যারেন্টি। এবং তার সাথে সাথে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো সলভ করেই দিচ্ছি, ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন নিয়ে আমরা প্রতিটা ক্লাসে আলোচনা করছি, সেটা সহজ থেকে কঠিন, অ্যাসারশন বেসড, এভরিথিং আমরা আলোচনা করছি। আর আমি বলবো যারা এখনও ক্র্যাশ কোর্সে জয়েন হতে পারিসনি, তারা বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারে যোগাযোগ করে নিস যারা এনরোল করতে চাস। বাকি কথা তোদের সাথে ক্লাসে হবে, তখন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে, ইন ডিটেল পড়ানো হবে। 1 মাসের মধ্যে আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে তোদের মাথায় ঢুকিয়ে দেওয়ার, এবং আরও অনেক বেশি ক্লাস হবে, অনেক বেশি এমসিকিউ সলভ হবে। এবং শুধু এটাতেই আটকে নয়, এবছর যেটা সব থেকে বেশি স্পেশাল জিনিস সেটা হচ্ছে অফলাইন গ্র্যান্ড ক্লাস, যে ক্লাসটাতে আমরা বেসিক্যালি যেটা করব, যেটার জন্য সবাই এক্সাইটেড আমরা, এবং প্রতিটা স্টুডেন্ট যারা দূরে থাকে তারা আসার জন্য কিন্তু যোগাযোগ করছে। তো আমি একটা জিনিসই বলবো, এই ক্লাসটা সবাই করিস এবং তারপর তুই তোর প্রিপারেশনের মধ্যে এক্স্যাক্টলি কি এফেক্ট সেটা তুই দেখতে পাবি। এই যে ক্লাসগুলো, যে 4টে দিন আমরা যে গোটা 4টে দিন ক্লাস নেব, এই ক্লাসে প্রতিটা চ্যাপ্টারকে আমরা সামনে থেকে কভার করব এবং সামনে থেকে ডাউট ক্লিয়ার হবে, সামনে থেকে তোদেরকে মোটিভেট করা হবে যাতে তোরা তোদের প্রিপারেশনটাকে আরও স্ট্রং লেভেলে নিয়ে যেতে পারিস। তাহলে আর কথা না বাড়িয়ে চ্যাপ্টারটার মধ্যে ঢোকা যাক। প্রথমে আমি কনসাইজলি চ্যাপ্টারটার মধ্যে প্রচুর ইনফরমেশন আছে, বাট ফ্রম অল দিস ইনফরমেশন আমি এটাকে ছোট করেছি, ছোট করে তোদের মাথায় চেষ্টা করছি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে দিয়ে দেওয়ার। এইগুলো ভুললে হবে না। তুই একটা জিনিস মাথায় রাখবি, এনসিইআরটির প্রতিটা লাইন ইম্পর্টেন্ট, কিন্তু এনসিইআরটির মধ্যে এমন কিছু হিডেন কনসেপ্ট আছে যেগুলো ভুলে গেলে হবে না, যেগুলোকে তোকে মাথায় নিয়ে যেতেই হবে এক্সামে। এবং তুই ধর আজে বাজে কিছু ইনফরমেশন মাথায় মানে পড়তে গিয়ে এটা হতেই পারে যে এত ইনফরমেশনের মধ্যে এমন কিছু ইনফরমেশন আমার মাথায় আছে যেগুলো ভ্যালুয়েবল না, কিন্তু এমন কিছু আমি ভুলে গেছি যেগুলো ভ্যালুয়েবল, যেখান থেকে প্রশ্ন দিয়েছে বা প্রশ্ন হয়, তাহলে তো মুশকিল। তাহলে সেই জায়গা থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে, এবং সেই কাজটা আমি সহজ করে দিচ্ছি। আমি কনসাইজলি চ্যাপ্টারটাকে ছোট করেছি এবং ছোট করে তোদের জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলবো, কভার করব। ভালো করে মন দিয়ে ক্লাসটা শোন, তারপরে আমরা এমসিকিউতে যাব। দেখ, ইকোসিস্টেম বলে কাকে? অ্যাকচুয়ালি ইকোসিস্টেম এমন একটা জিনিস, এটা অ্যাকচুয়ালি একটা সেলফ সাস্টেনিং একটা সিস্টেম, এবং এই একটা ইকোসিস্টেমের মধ্যে শুধু অ্যাবায়োটিক ফ্যাক্টর নয়, তার সাথে থাকে আমাদের বায়োটিক ফ্যাক্টর, এবং দুজনের মধ্যে
ইন্টারেকশন হয় এবং তাদের কিছু ফাংশনালিটি হয়। আমরা জানি যে বায়োটিক ফ্যাক্টরই কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য সব কিছু। বায়োটিক ফ্যাক্টর ছাড়া আমরা কিছু বুঝি না, উই আর অল বায়োটিক ফ্যাক্টর। কিন্তু আমরা বেঁচে আছি কি করে ভাই? আমরা বেঁচে আছি ডিউ টু ইন্টারাকশনস উইথ অ্যাবায়োটিক ফ্যাক্টর। মানে আমরা বেঁচে আছি অ্যাবায়োটিক ফ্যাক্টরের জন্য, কারণ অ্যাবায়োটিক ফ্যাক্টরকে আমরা প্রপারলি যদি ইউটিলাইজ করতে না পারতাম তাহলে কিন্তু কোনোভাবে কোনো কাজ হতো না, কোনো প্রোডাক্টিভিটি হতো না, কিচ্ছু হতো না। তো তাহলে এইটা এমন একটা জিনিস যে দিস ইজ দ্য সেলফ সাস্টেনিং একটা ফাংশনাল ইউনিট, আমাদের এনভায়রনমেন্টের একটা ফাংশনাল ইউনিট, যেটাকে আমরা ইকোসিস্টেম বলি। একটা ইকোসিস্টেমের মধ্যে দুটো ক্যারেক্টার থাকতে পারে। এটা নিয়ে এনসিইআরটিতে প্রচুর কথা লেখা আছে, কিন্তু দুটো লাইন তোকে আমি মাথায় ঢোকাবো। একটা হচ্ছে কি, একটা ইকোসিস্টেমকে যখন আমরা দেখি তার কিছু স্ট্রাকচারাল ফিচার থাকে। মানে একটা ইকোসিস্টেম কি দিয়ে তৈরি? একটা ইকোসিস্টেম বেসিক্যালি দুটো জিনিস দিয়ে তৈরি। একটা কি, একটা বায়োটিক ফ্যাক্টর, একটা অ্যাবায়োটিক ফ্যাক্টর। খুব সহজ জিনিস, একটা বায়োটিক ফ্যাক্টর দিয়ে তৈরি, একটা অ্যাবায়োটিক ফ্যাক্টর দিয়ে তৈরি, একদম ইজি জিনিস। এটা দিয়ে একটা ইকোসিস্টেম তৈরি হয়। এবার এরা দুজন, এই বায়োটিক ফ্যাক্টর অ্যাবায়োটিক ফ্যাক্টর যখন নিজেদের মধ্যে ইন্টারাকশন করে, অবভিয়াসলি বায়োটিক ফ্যাক্টর কিছু ফাংশনালিটি দেয়। তাহলে সেই ফাংশনালিটিটা কি? কিছু একটা কাজ করে। বায়োটিক অবভিয়াসলি অ্যাবায়োটিক ফ্যাক্টর, সয়েল, জল, এগুলো এরা তো কেউ কিছু কাজ করবে না, কারণ এরা অ্যাবায়োটিক ফ্যাক্টর। কিন্তু বায়োটিক ফ্যাক্টর যেমন প্লান্ট, যেমন অ্যানিমেলস, যে তারা তো কিছু মানে তারা অ্যাকচুয়ালি অ্যাবায়োটিক ফ্যাক্টরের সাথে ইন্টারাকশন করে কিছু একটা কাজ করবে, সেইটাই হচ্ছে ফাংশনালিটি। এবং এই ফাংশনালিটিটার জন্য একটা ইকোসিস্টেমের স্টেবিলিটি হয়। একটা ইকোসিস্টেম ধারণ ক্ষমতা এই ফাংশনালিটির ওপর কিন্তু ডিপেন্ড করে, এটা মাথায় রাখিস। এবার যে ফিচারটার কথা বলবো সেইটা হচ্ছে ফাংশনাল ফিচার। এই ফাংশনাল ফিচারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউ টু দ্য ইন্টারাকশনস বিটুইন অ্যাবায়োটিক ফ্যাক্টর অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর। তার মধ্যে ফার্স্ট ফাংশনাল ফিচার যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনাল ফিচার, সেটা হচ্ছে, তোকে যদি প্রশ্ন দেয় তাহলে এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্টিভিটি। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এটা থেকে শুরু হচ্ছে কাজ। প্রোডাক্টিভিটি মানে কি? কিছু একটা তৈরি করা। এবার আমরা জানি যে আমাদের এনভায়রনমেন্টে একজনই আছে যে খাবার তৈরি করতে পারে, আর কারুর কিন্তু ক্ষমতা নেই। সেটা কে? সেটা হচ্ছে প্লান্ট। তাহলে প্লান্ট হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টিভিটির মূলে রয়েছে। এই প্রোডাক্টিভিটির মূলে কে রয়েছে? প্লান্ট রয়েছে, প্লান্ট স্পিসিস। তাহলে অ্যাকচুয়ালি ইট স্টার্ট ফ্রম দ্য প্রোডাক্টিভিটি। তাহলে ফাংশনাল যত ফিচার রয়েছে সেটা প্রোডাক্টিভিটি থেকে শুরু হচ্ছে। এবার প্রথমে প্রোডাক্টিভিটি হচ্ছে মানে কিছু একটা জিনিস তৈরি হচ্ছে, তারপর সেটা কি হবে? সেটা আস্তে আস্তে ডিকম্পোজিশন হবে, সেটা আস্তে আস্তে ভাঙবে, ডিফারেন্ট অ্যানিমেলস তাকে ব্যবহার করবে, এবং সেটা ব্যবহার করার পরে সেটা আস্তে আস্তে পরপর সেটা ট্রান্সফার হতে থাকবে। ট্রান্সফার হওয়ার পরে কে রয়েছে? এনার্জি ফ্লো। অ্যাকচুয়ালি এনার্জি ফ্লোটা ডিকম্পোজিশনের আগে মানে যাওয়া উচিত, বাট অ্যাকর্ডিং টু এনসিইআরটিতে এরকম একটা জিনিস হাইপোথেটিক্যাল ওরা বলে দিয়েছে। প্রথমে যেটা হয়, মানে ইন জেনারেলি যেটা রাইট সিকোয়েন্স, সেটা প্রথমে হয় হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রথমে কে হয়? প্রথমে হয় প্রোডাক্টিভিটি, তারপরে হয় হচ্ছে এনার্জি ফ্লো। কারণ একটা প্লান্টের উপর বেস করে অন্যান্য হার্বিভোররা সেই প্ল্যান্টটাকে খাচ্ছে, তারপর সেই হার্বিভোরকে খাচ্ছে আবার একটা কার্নিভোর। তাহলে পরপর এনার্জিটা ট্রান্সমিশন হচ্ছে, পরপর এনার্জিটা কিন্তু পরপর নেক্সট ট্রপিক লেভেল টু নেক্সট ট্রপিক লেভেলে এই এনার্জিটা যাচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে যেটা আমরা পিরামিডের মাধ্যমে, ফুড ওয়েভের মাধ্যমে খুব ভালো আমরা এই জিনিসটা বুঝতে পারি। তারপরে কি হচ্ছে? তারপরে যে জিনিসটা হচ্ছে দ্যাট ইজ ডিকম্পোজিশন মানে কি? কোনো একটা অ্যানিমেলস মারা যাচ্ছে, কোনো একটা প্ল্যান্ট ম্যাটেরিয়াল মারা যাচ্ছে, কোনো একটা প্লান্ট মারা যাচ্ছে। তো যদি সেরকম হয় তাহলে সেই প্ল্যান্টটা মারা যাওয়ার পরে সেটাকে এবার আস্তে আস্তে ভাঙতে হবে। সেটা আমাদের প্রকৃতিতে কি হবে? জিনিসটা চপ আপ হবে, ভাঙবে, ভেঙে গিয়ে তার কিছু অংশ আবার ব্যাক টু ব্যাক এনভায়রনমেন্টে ফিরে যাবে, এবং আরও যারা ছোট ছোট মাইক্রো অর্গানিজমস রয়েছে সেই পচে যাওয়া যে জিনিসটা
যেটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে বা যে জিনিসটা মারা গেছে সেখান থেকে কিছু নিউট্রিশন ওরা নেবে। এই জিনিসটা হয়, যেটা আমরা কোথায় পাই, যেটা অ্যাকচুয়ালি আমরা ডিকম্পোজিশনে দেখতে পাই, যে কি করে একটা মৃত জিনিস সেটা আস্তে আস্তে ডিকম্পোজ হচ্ছে, সেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এবং ভেঙে যাওয়ার পরে ব্যাক টু ব্যাক কিছু এনার্জি যেটা অ্যাজ এ নিউট্রিয়েন্ট সাইকেল, যেটা অ্যাকচুয়ালি বাদ দিয়ে দিয়েছে নিটের থেকে, তো নিউট্রিয়েন্ট সাইকেল থ্রু দিয়ে আবার ব্যাক টু ব্যাক এনভায়রনমেন্টে ফিরে যায়, এবং কিছু মাইক্রো অর্গানিজম যারা অ্যাকচুয়ালি ডিকম্পোজ করে জিনিসটা, তাহলে সেই ডিকম্পোজিশনে কিছু মাইক্রো অর্গানিজমস, কিছু ছোট অ্যানিমেলস রয়েছে, তো তারা কি করবে, তারা অ্যাকচুয়ালি জিনিসটাকে ভেঙে দেবে এবং সেই মৃত জিনিসটার উপরে ওরা ফিডিং করবে, সেখান থেকে ওরা এনার্জি নেবে। তাহলে এইটা আমরা হতে দেখি, এবং আলটিমেট যেটা হয় সেটা হচ্ছে সাকসেশন। অ্যাকচুয়ালি সাকসেশন ইজ একটা পুরো আলাদাই ফিচার, সাকসেশন একেবারে পুরো ডিফারেন্ট ফিচার। সাকসেশন ডিকম্পোজিশনের পরে হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল, ডিকম্পোজিশনের পরে অ্যাকচুয়ালি হয় হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেল। তো তাহলে নিউট্রিয়েন্ট সাইকেলে যেটা বললাম যে কিছুটা অংশ ব্যাক টু ব্যাক এনভায়রনমেন্টে ফিরে যায়, আর কিছু মাইক্রো অর্গানিজম যারা ডিকম্পোজিশনে অংশগ্রহণ করে তারা ডিকম্পোজ যে প্রোডাক্ট, যেটা মৃত যে জিনিস, সেই মৃত ম্যাটেরিয়ালটা থেকে বা ডেড ম্যাটেরিয়ালটা থেকে ওরা কিছু জিনিসপত্র, কিছু নিউট্রিয়েন্ট ওখান থেকে ওরা গ্যাদার করে, ওরা পায়। এই জিনিসটা গেল। তারপর হচ্ছে এই সাকসেশন, অ্যাকচুয়ালি সাকসেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সাকসেশন এটাও বাদ দিয়ে দিয়েছে, এটা নেই এখন সিলেবাসে, এই দুটো জিনিস অ্যাকচুয়ালি সিলেবাসে এখন নেই, শুধুমাত্র এই ডিকম্পোজিশন এবং এনার্জি ফ্লো আর প্রোডাক্টিভিটি, এই তিনটে জিনিস রয়েছে। এই তিনটে জিনিস ভালো করে পড়লেই হয়ে যায়, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব কম। বাট সাকসেশনটা একটু সন্দেহ হয়, এটা একটুখানি দেখে যায়। সাকসেশন হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য সিরিজ অফ ইভেন্ট, মানে একটা স্টুডেন্ট প্রথম ক্লাস 5 পড়েই তাকে আমি বসিয়ে দিতে পারি না ক্লাস 10-এর এক্সামে, তাকে 6, 7, 8, 9, 10 দিস ইজ দ্য সিরিজ অফ ক্লাস, তাকে পাস করতে হয়। তো যদি এই জিনিসটাই হয়, তাহলে যদি এরকম কোনো স্কোপ না থাকতো, তাহলে তো আমি বলতাম যে তুমি ক্লাস 1-এ পড়ো, তুমি 1 বছর পড়বে, তারপর তোমাকে প্রমোট করে দেবো ক্লাস 5-এ, তারপর তুমি 1 বছর পড়লে তোমাকে প্রমোট করে দিলাম আমি ক্লাস 10-এ, এটা তো হয় না। তাহলে এইরকমভাবেই যে কোনো জায়গাতে আমরা সাকসেশন হতে দেখি। কোনো একটা বন্ধা জমি, মানে কোনো একটা ব্যারেন ল্যান্ড, তো সেই ল্যান্ডটাতে অ্যাকচুয়ালি দেখা যায় যে বিগত 100 বছর আগে কোনো গাছ ছিল না, সেখানে আস্তে আস্তে প্রথমে কিছু মাইক্রো অর্গানিজম এলো, তারপরে সেখান থেকে কিছু ব্রায়োফাইট এলো, অ্যালগি এলো, তারপর টেরিডোফাইট কিছু তৈরি হলো, তারপর আস্তে আস্তে বড় গাছ তৈরি হলো। কিন্তু এইটা একদিনের গল্প না, এটা অ্যাকচুয়ালি একদিনে হয় না, ইট উইল টেক 100 ইয়ার্স, 80 to 100 ইয়ার্স মিনিমাম এটা লাগে। তাহলে একটা জায়গাকে যদি একটা ব্যারেন ল্যান্ড থেকে তুই দেখতে পাচ্ছিস 100 বছর পরে একটা ফরেস্ট তৈরি হয়েছে, তাহলে এটা কিন্তু মানে ইজি জিনিস না, এটা হতে 100 বছর সময় লাগে। তাহলে যেটা আমরা দেখতে পাই সাকসেশন বিষয়টা কি, দিস ইজ দ্য সিরিজ অফ ডেভেলপমেন্ট, যেখানে আমরা অল্প 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 করে দেখতে পাই একটা সিরিজে, প্রপার একটা সিরিজকে মেনটেন করে একটা জায়গা থেকে আরেকটা আপগ্রেডেড জায়গাতে কিছু একটা জিনিস তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলি সাকসেশন। ঠিক হ্যাঁ, সাকসেশন যেটা একদম মানে সাকসেশন মানে হচ্ছে প্রমোশন, প্রমোট করে দেওয়া বলে না, একটা স্টুডেন্ট পাস মানে যদি পরীক্ষাতে কোয়ালিফাই করে ক্লাস 5 থেকে তাকে 6-এ প্রমোট করে দেওয়া হলো, এই জিনিসটাই সাকসেশন হচ্ছে। এইরকমই একটা জিনিস, পরপর সিরিজ ওয়াইজ প্রমোশন হয়, এটাই কি সাকসেশন বলে। তাহলে এই কটা হচ্ছে দিস ইজ দ্য ফাংশনাল ফিচার। তারপরে যেটা যাব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা প্রোডাক্টিভিটিতে যাব। খুব অল্প পড়াবো প্রোডাক্টিভিটির থেকে, তুই দেখবি ম্যাক্সিমাম কোশ্চেন ইজ কাম ফ্রম দিস কনসেপ্ট। কি দেখ, প্রোডাক্টিভিটির মধ্যে প্রোডাক্টিভিটি জিনিসটা কি, প্রোডাক্টিভিটি ইজ কাইন্ড অফ ফাংশনালিটি। একটা প্লান্ট যখন আমাদের এনভায়রনমেন্টকে ব্যবহার করছে, একটা প্ল্যান্ট যখন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে উপস্থিত জলকে ব্যবহার করছে, সয়েলকে ব্যবহার করছে, নিউট্রিয়েন্টকে ব্যবহার করছে, সানলাইটকে ব্যবহার করছে, তার মানে কি যত অ্যাবায়োটিক ফ্যাক্টর আছে একটা প্ল্যান্ট সমস্ত অ্যাবায়োটিক ফ্যাক্টরকে ব্যবহার করছে, ব্যবহার করে কি করছে, ও একটা ফাংশনালিটি দিচ্ছে। সেই ফাংশনালিটিটা কি, সেই ফাংশনালিটিটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তাহলে প্রোডাক্টিভিটি যদি আমি ইকোলজির ভাষায় বলি বা ইকোসিস্টেমের ল্যাঙ্গুয়েজে যদি তোকে বোঝায়, প্রোডাক্টিভিটি মানে হচ্ছে দ্যাট ইজ দ্য রেট অফ অর্গানিক ম্যাটার সিনথেসিস, মানে কতটা একটা প্লান্ট কতটা খাবার তৈরি করতে পারছে। মোট কথা খুব সহজ জিনিস, একটা প্লান্ট কতটা খাবার তৈরি করতে পারছে। খাবার মানে ওর কাছে কি, গ্লুকোজ টাইপ অফ প্রোডাক্ট বা কিছু অর্গানিক ম্যাটেরিয়াল, এটাই ওর কাছে খাবার। এবং যেটা ও পরপর মানে প্ল্যান্টকে ডিফারেন্ট টাইপস অফ, যারা নেক্সট টপিক লেভেলে আছে হার্বিভোর, কার্নি মানে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, তারা পরপর এই প্ল্যান্টের উপর বেস করে তারা কিন্তু বেঁচে আছে। তো তাহলে প্ল্যান্ট একদম বেসে আছে, প্লান্ট যেটা করছে খাদ্য তৈরি করছে,
এই খাদ্য তৈরি করাটা কি, দিস ইজ দ্য ফাংশনালিটি বা প্রোডাক্টিভিটি। আর প্রোডাক্টিভিটি মানেটা কি, প্রোডাক্টিভিটি মানে প্ল্যান্টের দ্বারা তৈরি খাদ্য বা প্ল্যান্টের দ্বারা তৈরি অর্গ্যানিক ম্যাটার, প্ল্যান্টের দ্বারা তৈরি অর্গ্যানিক ম্যাটার। এবং এই প্রোডাক্টিভিটি বেসিক্যালি দুটো টাইপের হয়। এই প্রোডাক্টিভিটি একটা হয় প্রাইমারি প্রোডাক্টিভিটি, একটা হয় সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। খুব সহজ, প্রাইমারি প্রোডাক্টিভিটিটা কি, প্রাইমারি প্রোডাক্টিভিটি স্টার্ট ফ্রম দ্য প্রডিউসার। বেসিক্যালি যে প্রডিউস করে খাদ্য, যে প্রডিউস করে একজনই এনভায়রনমেন্টে রয়েছে, সেটা হচ্ছে প্লান্ট। তাহলে প্লান্ট যেটা করবে, ডাইরেক্টলি সানলাইটকে ব্যবহার করে ও কি করবে, ও কিছু খাদ্য জেনারেট করবে, ও কিছু খাদ্য তৈরি করবে, সেটাকে আমরা কি বলি, প্রাইমারি প্রোডাক্টিভিটি বলি। এবং এই প্রাইমারি প্রোডাক্টিভিটির আন্ডারে আবার তিনটে জিনিস পড়ে, সেটা আমি আসছি। আর সেকেন্ডারি প্রোডাক্টিভিটিটা কি, সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হচ্ছে দ্য কনজিউমার লেভেল, মানে প্লান্টকে যারা খেয়ে কিছু অ্যানিমেল প্রোটিন তৈরি করছে তাদেরকে আমরা বলি যারা সেকেন্ডারি লেভেলের যারা রয়েছে, প্লান্ট না, প্লান্টকে খেয়ে যারা বেঁচে রয়েছে বা প্ল্যান্টের উপর ডিপেন্ডেন্ট যারা অ্যানিমেলস রয়েছে, দ্যাট ইজ দ্য কনজিউমার, যারা প্ল্যান্টকে খেয়ে রয়েছে বেঁচে, তাদেরকে আমরা কি বলি, তাদের ক্ষেত্রে যে প্রোডাক্টিভিটি যেটা তৈরি হয়, প্ল্যান্টের মতো অত হিউজ প্রোডাক্টিভিটি তৈরি হয় না, বাট তাদের ক্ষেত্রে যে প্রোডাক্টিভিটিটা তৈরি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। ক্লিয়ার? এবার যেটা যাব, এই যে প্রোডাক্টিভিটি, প্রাইমারি প্রোডাক্টিভিটির আন্ডারে আমরা বেসিক্যালি তিনটে টার্ম দেখতে পাই, একটা হচ্ছে জিপিপি, একটা এনপিপি, একটা আর। প্রতিবার এখান থেকে প্রশ্ন হয়, মানে চ্যাপ্টারটার এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, চ্যাপ্টারটার এই জায়গাটা এবারেও এক্সপেক্টেড যে এখান থেকে কিছু একটা আসবে, তো এটা ভালো করে দেখে যাস। যেটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এই তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা কি, একটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি, মানে তুই তোর টোটাল তুই যারা এক জায়গায় চাকরি করিস, তোর টোটাল যে স্যালারি সেটা হচ্ছে 50,000 টাকা, সেই 50,000 টাকা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এইবার তুই নিজের জন্য কিছুটা খরচ করলি, সেখান থেকে 20,000 টাকা তুই নিজের জন্য কিছুটা খরচ করলি, সেটা তুই নিজের কাজে তুই লাগালি, তোর গাড়ির তেল ভরার জন্য বল, তোর ফোনে রিচার্জ করার জন্য বল, মানে এনিথিং এলস, তুই 20,000 টাকা সেখান থেকে তুই যে নেট ইনকামটা করিস সেখান থেকে 20,000 টাকা তুই তোর নিজের কাজে লাগালি, হলো, তার মানে সেটা তোর নিজের কাজে লেগে গেল। এবার যেটা পড়ে রয়েছে সেটাকে তুই সেভিংস করবি, তার মানে তোর হাতে কত টাকা পড়ে রয়েছে, তোর হাতে 30,000 টাকা পড়ে রয়েছে। তাহলে সেই যে সেভিংসটা, যেটা হয়তো ভবিষ্যতে কারোর একটা কাজে লাগবে, তোর ফ্যামিলির কাজে লাগবে, সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, দ্যাট ইজ ইউর অ্যাকচুয়াল সেভিংস। ঠিক হ্যাঁ, তাহলে এটা কি, ধর এটা 50,000, এটা 50,000, 50,000-এর থেকে এটা তুই নিজের 20,000 তুই নিজের জন্য তুই লাগিয়েছিস, সেটা হচ্ছে রেসপিরেশন লস, আমি বলছি। আর নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি যেটা অ্যাকচুয়ালি তোর সেভিং, সেটা হচ্ছে 30,000 টাকা। তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে এইবার দেখ, খুব সহজভাবে আমি তোদেরকে বললাম, এবার এখানে দেখ এখানে কি হচ্ছে, দেখ, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য অর্গানিক ম্যাটার সিনথেসিস বাই প্ল্যান্ট কতটা টোটাল অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার যেটা সিনথেসিস করছে, সেটাকে আমরা কি বলছি, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। ঠিক আছে, যেটা ও নিজে পুরো টোটাল যেটা তৈরি করলো, যে খাদ্যটা যেটা তৈরি করলো। এবার ও অত বোকা না যে প্লান্ট সবটাই নেক্সট টপিক লেভেল বা আমাদের জন্য রেখে দেবে, ও নিজের গ্রোথের কাজে কিছু লাগাবে। তো একটা ছোট প্লান্ট, সে প্ল্যান্টটা আস্তে আস্তে বড় হচ্ছে, ভাই কি করে বড় হচ্ছে, তোর মাথায় এই প্রশ্নটা কখনো এসছে? কখনো আসেনি। একটা ছোট প্ল্যান্ট, সে আস্তে আস্তে বড় হচ্ছে, কি করে বড় হচ্ছে, যেটাও তৈরি করছে সেটা নিজের গ্রোথের কাজে লাগাচ্ছে, নিজের সেল ডিভিশন, নিজের গ্রোথ, সমস্ত কিছুর জন্য লাগাচ্ছে কাজে। সেটা কি, সেটা হচ্ছে এই রেসপিরেশন লস, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই না চোখে, সেটা কি, সেটা রেসপিরেশন লস, মানে ওটা অ্যাকচুয়ালি লস হচ্ছে মানে কি, প্ল্যান্ট নিজের কাজেই লাগাচ্ছে, প্ল্যান্ট নিজের ওন মেটাবলিজমের কাজে জিনিসটাকে লাগিয়ে দিচ্ছে। তাহলে যেটা পড়ে থাকছে বা অ্যাকচুয়াল সেভিংস হয়ে পড়ে থাকছে, যেটা নেক্সট টপিক লেভেল বা আমাদের জন্য প্ল্যান্ট রেখে দিচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, যেটা বেসিক্যালি যেটা অ্যাভেলেবল ফর দ্য নেক্সট টপিক লেভেল, যেটা নেক্সট টপিক লেভেলের জন্য রেখে দেবে প্ল্যান্ট। তাহলে দিস ইজ দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি টোটাল অ্যাকচুয়াল সেভিংস এনপিপি, আর যেটা লস হলো দ্যাট ইজ রেসপিরেশন লস, মানে যেটা প্ল্যান্ট নিজের কাজে লাগালো। খুব সহজ। তাহলে এরকম যখনই কোনো কিছু দেবে তোর কোনো অসুবিধা কিন্তু নেই, মানে ধর 1,000 দিল, সেখান থেকে বলে দিল রেসপিরেশন লস হচ্ছে 200, তাহলে তুমি বলো যে এনপিপি কত, খুব সহজ, 800।
এনপিপি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবং সবসময় মাথায় রাখবি, সবসময় একটা জিনিস মাথায় রাখবি, অলওয়েজ, এটা ডাইরেক্ট একটা প্রশ্ন হয়, অলওয়েজ জিপিপি সবসময় বেশি হয় এনপিপির থেকে। সবসময় হয় কি, জিপিপি সবসময় বেশি হয় এনপিপির থেকে। এটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন, এটা মাথায় রাখবি, এটা আসে, এই স্টেটমেন্টটা আসে পরীক্ষায়। বেশ, নেক্সট স্টেপে যেটা যাব সেটা হচ্ছে প্রাইমারি প্রোডাক্টিভিটি প্ল্যান্টের উপর বেস করে হয়, কিন্তু কোন প্ল্যান্ট সব থেকে ম্যাক্সিমাম প্রাইমারি প্রোডাক্টিভিটি দেয়? সেটা হচ্ছে ডাইকট প্ল্যান্ট দেয় ম্যাক্সিমাম, নট দ্য মোনোকট। মোনোকট খুব একটা দিতে পারে না, ডাইকট সব থেকে দেয়। যা যা ইনফরমেশন লেখা রয়েছে মাথায় রাখ। দেখ, ক্লাইমেটিক ভ্যারিয়েশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা জানি যদি আমরা গ্লোবাল একটা ইকোসিস্টেম ভাবি তাহলে আমাদের 3টে জোন রয়েছে, আমাদের পুরো পৃথিবীতে 3টে টোটাল জোন রয়েছে। একটা হচ্ছে রয়েছে কি ট্রপিক্যাল, একটা রয়েছে টেম্পারেট, একটা রয়েছে পোলার। তাহলে পোলার অ্যাকচুয়ালি একদম পৃথিবীর শেষ প্রান্ত যেখানে শৈত্যপ্রবাহ চলে, এবং ট্রপিক্যাল সব থেকে ম্যাক্সিমাম জায়গা যেখানে যেখানে সিজনটা কনস্ট্যান্ট থাকে, যেখানে আমরা দেখতে পাই রিভার রয়েছে, রেইনফল রয়েছে, অপটিমাম টেম্পারেচার রয়েছে এবং একটা প্রপার ভেজিটেশনস রয়েছে, প্রপার প্ল্যান্ট স্পিসিস রয়েছে। তার জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ট্রপিক্যাল। ট্রপিক্যাল কিন্তু অ্যাকচুয়ালি এরিয়া যদি তুই মাপিস এরিয়াটা, তাহলে এরিয়ার মানে টেম্পারেচার থেকে কিন্তু ট্রপিক্যাল জায়গা বিশেষে ছোট, কিন্তু ছোট হলো যেহেতু বেস্ট জায়গা, যেহেতু এটা ইকুয়েটর রিজিয়নের কাছাকাছি রয়েছে এবং বহু বছর ধরে এটা একটা আনডিস্টার্বড ইকোসিস্টেমকে মেনটেন করে। আনডিস্টার্বড ইকোসিস্টেম মানে না কেউ কোনো প্ল্যান্ট স্পিসিস না এলিমিনেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বা অন্য কোনো জায়গা থেকে কেউ আসে। তো এই কারণে একটা মেনটেনড হয়, একটা আনডিস্টার্বড এনভায়রনমেন্ট একটা মেনটেনড হয়। তো তার জন্য ট্রপিক্যাল ইটস ভেরি মানে খুব ভালো একটা জায়গা। তো তাহলে এইটা মাথায় রাখিস, দিস ইজ দ্য সিকোয়েন্স যেখানে ক্লাইমেটিক ভ্যারিয়েশনের রেসপেক্টে আমরা বলতে পারি ট্রপিক্যালে সব থেকে ভালো ইকোসিস্টেম, তারপর টেম্পারেট, তারপর পোলার। ওকে, এইবার বলবো ল্যান্ড এবং ওশিয়ান প্রাইমারি প্রোডাক্ট। এটা ডাইরেক্ট প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, যে ডেটাটা খুব ইম্পর্টেন্ট। যেটা দেখ তুই যে ল্যান্ড আর ওশিয়ান, ওশিয়ান অবভিয়াসলি বড় জায়গা, জল অবভিয়াসলি জলভাগ অনেক বেশি রাদার দেন স্থলভাগ, কিন্তু স্থলভাগে যেটা আমরা দেখতে পাই এরিয়া বেশি মানেই প্রোডাক্টিভিটি বেশি, এটা কিন্তু নয়। এরিয়া বেশি মানেই প্রোডাক্টিভিটি বেশি, এটা কিন্তু নয়। তো এবার দেখ এখানে কি বলেছে, এরিয়া কম, আর এখানে কি বলেছে এরিয়া বেশি, তাহলে তো এটাতে প্রোডাক্টিভিটি বেশি হওয়া উচিত না। তাহলে কোনটায় প্রোডাক্টিভিটি বেশি হবে? 110 বিলিয়ন টন পার ইয়ার প্রোডাক্টিভিটি হয়, যেটা কোথায় হয়? সেটা কিন্তু ল্যান্ড এরিয়াতে হয়। আর ওশিয়ানে কি হয়? 55 থেকে 60 অ্যাপ্রক্স 55 থেকে 60 বিলিয়ন টনস পার ইয়ার্স আমরা ওশিয়ানে প্রোডাক্টিভিটি হতে দেখি। কেন? ডিউ টু হাই ভেজিটেশনস আর প্রেজেন্ট ইন দ্য ল্যান্ড এরিয়া, মাথায় রাখ, ঠিক আছে? তারপরেরটা দেখ, গ্রাসল্যান্ডে এই চারটে খুব একটা বেশি, আমি অনলি 4টে লাইন লিখেছি। গ্রাসল্যান্ডে বেশি থাকে রাদার দেন ডেজার্ট, ট্রপিক্যালে বেশি হয় প্রোডাক্টিভিটি রাদার দেন টেম্পারেট, তুন্দ্রাতে বেশি হয় রাদার দেন অ্যালপাইন জোন। আর্টিফিশিয়াল ইকোসিস্টেমে কার ম্যাক্সিমাম? এই প্রশ্নটা আসে পরীক্ষায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেটা ম্যাক্সিমাম হয় আর্টিফিশিয়াল, যদি ম্যানমেড ইকোসিস্টেম বা আর্টিফিশিয়াল, সুগার কেন ফিল্ড সব থেকে ম্যাক্সিমাম আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি দিচ্ছে সুগার কেন ফিল্ড, মাথায় রাখিস। তারপরেরটা কি, নেক্সট আমরা যে ফাংশনাল যে ফিচার সেটায় যাব, সেটা হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনে কি হয়? ধর একটা ডেড ম্যাটেরিয়াল, এই পাতাটা ঝরে গেছে, পাতাটা ঝরে মাটিতে পড়ে গেছে, এবার সেটা কিছু অর্গানিজমসের অ্যাক্টিভিটির জন্য ফ্র্যাগমেন্টেড হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে পাতাটা। কোন কোন অর্গানিজম এখানে অ্যাসোসিয়েট থাকে এবং তোকে বলতে পারে, তোকে একটা লাইন এখান থেকে বলতে পারে এখানে অনেকগুলো স্টেপস রয়েছে, প্রথমে ফ্র্যাগমেন্টেশন রয়েছে, তারপর ক্যাটাবলিজম রয়েছে, তারপরে রয়েছে লিচিং, তারপরে রয়েছে হিউমিফিকেশন, তারপরে রয়েছে মিনারেলাইজেশন। এবার এতগুলো জিনিসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেখানে অর্গানিজম অ্যাসোসিয়েটেড যে স্টেপ, সেটা কোনটা? সেটা হচ্ছে একমাত্র ফ্র্যাগমেন্টেশনে। যে ফ্র্যাগমেন্টেশনে কে কে রয়েছে? বিটেলস রয়েছে, টার্মেটিস রয়েছে, আর আর্থওয়ার্ম রয়েছে। এবং স্পেশালি তোকে বলতে পারে আর্থওয়ার্মের কোশ্চেন দিয়ে যে আর্থওয়ার্ম ডিকম্পোজিশনে কোন স্টেপে অ্যাসোসিয়েট থাকে। তুই দেখবি, আমার খেয়াল মানে এক্স্যাক্টলি খেয়াল পড়ছে না, পিওয়াইকিউর কোনো একটা ইয়ারে, হয়তো একটু পেছনের দিকে হবে, পিওয়াইকিউর কোনো একটা ইয়ারে এটা কিন্তু এসছে পরীক্ষাতে, যে আর্থওয়ার্ম এক্স্যাক্টলি কোন স্টেপটাতে অ্যাসোসিয়েট থাকে, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। তাহলে এই পাতাটা বেসিক্যালি ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে? ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, তোকে এটাও দিতে পারে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস কোন স্টেপটাতে অ্যাসোসিয়েট থাকে। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস কোন স্টেপটা অ্যাসোসিয়েট থাকে? দ্যাট ইজ দ্য ক্যাটাবলিজম। ক্যাটাবলিজমে কি হয়? ক্যাটাবলিজমে
বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই এই ছোট ছোট যে ফ্র্যাগমেন্টেড হয়ে যাওয়া টুকরোগুলো রয়েছে, এই টুকরোগুলো দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটা পার্ট কি হয়, একটা পার্ট অর্গানিক সলিউবল ম্যাটার। অর্গানিক সলিউবল ম্যাটার মানে যেটা সলিউবিলিটি রয়েছে, যেটা ডাইরেক্টলি লিচিংয়ের মাধ্যমে ডিপ সয়েলের মধ্যে চলে যাবে। কোনো মাইক্রো অর্গানিজমের দরকার নেই, মানে জিনিসটা যেহেতু একটা সলিউবল অর্গানিক ম্যাটার, তো সেটাকে মানে অ্যাকচুয়ালি কোনোভাবে প্রসেসড করার আর কিছু দরকার পড়ে না। তো সেটা ডাইরেক্টলি চলে যাচ্ছে কোথায়, লিচিংয়ের মাধ্যমে ডিপ সয়েলে। ডিপ সয়েলের মধ্যে জিনিসটা চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে, যেটা ইনসলিউবল, এবার এই ইনসলিউবল অর্গানিক ম্যাটার সেটাকে কিছু একটা কাজ করতে হবে, সেটাকে প্রসেসড করতে হবে। সেটাকে প্রসেসড করার জন্য দুটো প্রসিডিওর রয়েছে। একটা হিউমিফিকেশন। হিউমিফিকেশন মানে যেখানে আমাদের হিউমাস তৈরি হয়, ব্ল্যাক হার্ড একটা হিউমাস তৈরি হচ্ছে এবং সেটাও আলটিমেট ডিপ সয়েলের মধ্যে চলে যাচ্ছে। আর আরেকটা যেটা হয়, যে অংশগুলো যেগুলো বাকি থাকে, কিছু মিনারেল জিনিসপত্র কিছু থাকে, কিছু মিনারেল এলিমেন্ট থাকে বাকি, সেগুলো বাই থ্রু দ্য মিনারেলাইজেশনের মাধ্যমে ডিপ সয়েলের মধ্যে চলে যায়। আলটিমেট সবটাই আমাদের ডিপ সয়েলের মধ্যেই ডিপোজিটেড হয়, সবই কিন্তু আমাদের সয়েলের মধ্যে চলে যায়। তাহলে লিচিংয়ের মাধ্যমেও ডিপ সয়েলে চলে যাচ্ছে, কিন্তু এটা আনপ্রসেস, কোনো প্রসেস দরকার নেই, কারণ এটা সলিউবল। কিন্তু ইনসলিউবল যেগুলো, সেগুলো দুটো প্রসেসে হচ্ছে। একটা হিউমিফিকেশন করে হিউমাস তৈরি করছে, যেটা ডিপ সয়েলে ডাইরেক্টলি চলে যাচ্ছে, আর একটা মিনারেলাইজেশন করছে, যেটাও ডিপ সয়েলে চলে যাচ্ছে। তাহলে এই কেসটা আমরা দেখি। এইবার এনসিইআরটি একটা অদ্ভুত জিনিস বলেছে, আমি জানি না কেন বলেছে, কিন্তু এনসিইআরটিকে ফলো করতে যেহেতু হবে, হোয়াট ইজ দ্য বেসিক্যালি দ্য সিকোয়েন্স অফ দ্য স্টেপস অফ ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনের এক্স্যাক্টলি সিকোয়েন্সটা কি। দেখ আমি এখানে কিন্তু পরপর, তোর একটা কমন সেন্স কি বলবে, তোর কমন সেন্স বলবে যে ফ্র্যাগমেন্টেশনের পর ক্যাটাবলিজম হতে হবে, তারপরে তো গিয়ে ওটা ইনসলিউবল আর সলিউবল দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তারপরে লিচিং হচ্ছে, হিউমিফিকেশন হচ্ছে, মিনারেলাইজেশন হচ্ছে, এগুলো হচ্ছে। কিন্তু এনসিইআরটি যেটা বলেছে সেটা হচ্ছে প্রথমে ফ্র্যাগমেন্টেশন হয়, তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে লিচিং হয়। কি করে হয়, মানে এটা এনসিইআরটি বলেছে, তোকে ফলো করতে হবে, কিছু করার নেই। তারপরে বলেছে ক্যাটাবলিজম হয়, তারপরে বলেছে হিউমিফিকেশন হয়, তারপরে বলেছে মিনারেলাইজেশন হয়। এইটা এনসিইআরটি সিকোয়েন্স অফ ডিকম্পোজিশন, এটা ডিকম্পোজিশনের সিকোয়েন্স, ঠিক আছে। এটা এনসিইআরটি অ্যাকর্ডিং টু, আমি বলছি না ভাই, এটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলেছেন। ঠিক আছে, তারপরেরটা যাই। দেখ হুইচ ফ্যাক্টর যেটা ডিকম্পোজিশনের জন্য হেল্প করে, এখান থেকেও প্রশ্ন দেয় কোন কোন ফ্যাক্টর, কি অর্গানিক ম্যাটার হলে ফার্স্ট ডিকম্পোজিশন হয়, একটা সুগার, একটা নাইট্রোজেন, টেম্পারেচারের মধ্যে 25 ডিগ্রি, পিএইচ নিউট্রাল পিএইচ, ময়েশ্চার অপটিমাম ময়েশ্চার নিতে হয় এবং অক্সিজেনের প্রয়োজন হয় কিছু অ্যারোবিক ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য, কারণ যেটা ক্যাটাবলিজমে বেসিক্যালি কাজে লাগে। নেক্সট যেটায় যাব সেটা হচ্ছে ফুড চেন, ফুড ওয়েব। এটা নিয়ে কিছু বলার নেই, দুটো জিনিস বলবো, একটা গ্রেজিং ফুড চেন, একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেন। গ্রেজিং ফুড চেন সবসময় মাথায় রাখ, যেটা স্টার্ট ফ্রম দ্য লিভিং ম্যাটেরিয়াল, যেটা বেঁচে আছে, যে গাছটা মৃত নয়, এবার সেই লিভিং ম্যাটেরিয়ালটাকে কোনো একটা অ্যানিমেলস গিয়ে খাচ্ছে, দ্যাট ইজ দ্য গ্রেজিং ফুড চেন। তাহলে এই গ্রেজিং ফুড চেন অ্যাকচুয়ালি ল্যান্ড এরিয়াতে কিন্তু দেখা যায় না, ল্যান্ড এরিয়াতে সবসময় ডেট্রিটাস ফুড চেন দেখা যায়, মানে আমরা কোনো কিছুকে ডেড ম্যাটেরিয়ালের উপরে আমরা ফিডিংটা করি, দ্যাট ইজ দ্য ডেট্রিটাস ফুড চেন, যেটা কিন্তু ল্যান্ড এরিয়াতে ম্যাক্সিমাম। এটা মাথায় রাখ, এটা একটা প্রশ্ন, ডেট্রিটাস ফুড চেন ল্যান্ড এরিয়াতে বেশি হয় রাদার দ্যান গ্রেজিং। আর ডেট্রিটাসটা কি, ইট স্টার্ট ফ্রম দ্য ডেড অর্গানিক ম্যাটার, কোনো একটা ডেড ম্যাটারের থেকে স্টার্ট হচ্ছে যে ফুড চেনটা, সেটাকে আমরা বলেছি ডেট্রিটাস ফুড চেন। এবং সেটা ওশিয়ানের ক্ষেত্রে উল্টো কেস হয়, এখানে গ্রেজিংটা বেশি হয় এবং ডেট্রিটাসটা কম হয়, ডেট্রিটাস ফুড চেনটা আমরা কম দেখতে পাই। এই দুটো মাথায় রাখিস, ব্যাস। তারপরটা যাবো ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে, একটা নাম্বার আছে, একটা এনার্জি আছে, তিনটে টাইপস হয়, একটা পিরামিড অফ নাম্বার, একটা পিরামিড অফ এনার্জি, আর 3 নম্বর হচ্ছে পিরামিড অফ বায়োমাস। এই তিনটে জিনিস কি, তিনটে জিনিস হচ্ছে ইকোলজিক্যাল পিরামিড। এর মানেটা কি, ইকোলজিক্যাল পিরামিড খুব সহজ জিনিস। ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে বেসিক্যালি যে এনার্জিটা আমরা অ্যাকচুয়ালি সান থেকে পাই, এবং সেই এনার্জিটা রিটেইনড হয়, সেই এনার্জিটা প্ল্যান্টের মাধ্যমে রিটেইনড হয় এবং সেটা কনজিউমড হয়। সেই এনার্জিটাকে ব্যবহার করে প্ল্যান্ট কিছু খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যটা পরপর নেক্সট ট্রপিক লেভেলে অ্যাকর্ডিং টু 10% লকে মেনটেন করে
ট্রান্সফার হতে থাকে, অনলি 10% এনার্জি ট্রান্সফার হবে। তো সেইটা হচ্ছে আমাদের ইকোলজিক্যাল পিরামিড আমরা বলি, যেখানে প্লান্ট প্রডিউসার হিসাবে কাজ করে, তারপর প্ল্যান্ট যেটা প্রডিউস করলো তার 10%, প্ল্যান্টকে যে খাবে তার 10% এনার্জি তার কাছে চলে যাবে। এইভাবে পরপর করে কিন্তু পরপর নেক্সট টপিক লেভেল ধরে ধরে এনার্জি ট্রান্সফার হয়। এটাকে আমরা কি বলি? ইকোলজিক্যাল পিরামিড বলি। তার তিনটে রয়েছে, একটা নাম্বারে রয়েছে, একটা এনার্জিতে রয়েছে, একটা বায়োমাসে রয়েছে। এটা দেখে নে, এনার্জি, নাম্বার, বায়োমাস। প্রশ্ন কি দেয়? প্রশ্ন এই দুটো আসবে, যখনই দেখবে প্রশ্ন এই দুটোই আসবে, প্রশ্ন এই দুটো আসবে। আরেকটা প্রশ্ন দেয়, কারণ এই দুটো আমরা ইনভার্টেড দেখতে পাই, কারণ এই দুটোতে আমরা ইনভার্টেড দেখতে পাই। এটা ইনভার্টেড আর এটা হচ্ছে ইনভার্টেড। কি কি আমি বললাম? একটা বলেছি কি, পিরামিডের মধ্যে একটা এনার্জির পিরামিড, যেখানে আমরা দেখতে পাই গ্রাসল্যান্ডের ক্ষেত্রে, ফরেস্টের ক্ষেত্রে এবং অ্যাকোয়াটিকের ক্ষেত্রে সবকটা আপরাইট। তোকে এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে যে এমন একটা পিরামিড বলো যে পিরামিডটাতে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই সবকটা পিরামিডই কিন্তু আপরাইট। সেটা কোনটা হবে? পিরামিড অফ এনার্জি। মাথায় রাখিস, পিরামিড অফ এনার্জি, যেখানে আমরা প্রতিটা পিরামিডকে আপরাইট দেখতে পাই, মানে যার যে ব্রডে রয়েছে বসে, যে ব্রডে রয়েছে বসে তার এনার্জি সব সময় বেশি হবে, তার এনার্জি সব সময় বেশি হবে। তার মানে ব্রডে কে থাকে বসে? ব্রডে বসে থাকে প্লান্ট। তাহলে প্ল্যান্ট সব থেকে ম্যাক্সিমাম এনার্জি তৈরি করে, তারপর প্ল্যান্টকে যে খায় আস্তে আস্তে সেই এনার্জি কমতে কমতে 10%ই অনলি ট্রান্সফার হতে থাকে, অনলি 10% পরপর নেক্সট টপিক লেভেলে ট্রান্সফার হতে থাকে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য এনার্জি, এনার্জিতে সবকটা আপরাইট হয়, অল আর আপরাইট, সবকটা আপরাইট, সবকটা আপরাইট, এটাও আপরাইট, এটাও আপরাইট, এটাও আপরাইট, সবকটা আপরাইট পিরামিড। ঠিক আছে, এবার যেটা বলবো নাম্বার। নাম্বারের ক্ষেত্রে অনলি ফরেস্ট বা যেটা ট্রি ইকোসিস্টেম, অনলি ফরেস্ট বাট যেটা ট্রি ইকোসিস্টেম, যেটা ট্রি ইকোসিস্টেম, সেই ট্রি ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে নাম্বারের ক্ষেত্রে, ঠিক আছে, অনলি ট্রি ইকোসিস্টেম জিনিসটা ইনভার্টেড হয়। তার কারণটা কি? বাকি দুটো আপরাইট, বাকি দুটো সবসময় নাম্বারে, এটাতেও বেশি হচ্ছে অ্যাকোয়াটিকের ক্ষেত্রে, একদম যেটা বেসে থাকছে তার পরিমাণ সব থেকে বেশি থাকছে, এবং আরেকটা যেটা গ্রাসল্যান্ডের ক্ষেত্রে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে একদম ব্রড বেসে থাকে তার পরিমাণ সব থেকে বেশি হয়, তারপরে উপরে যারা রয়েছে আরও তাদের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, সেটা নাম্বারের ক্ষেত্রে। কিন্তু একটা ফরেস্ট বা ট্রিতে 10টা ট্রিয়ের মধ্যে 1000টা বার্ড থাকতে পারে, বা একটা ট্রিয়ের মধ্যে 100টা বার্ডও কিন্তু থাকতে পারে। তাহলে ট্রিতে আমরা যেটা দেখতে পাই, একটা ট্রিতে মানে তার উপরে যে রয়েছে, তার মানে একদম বেসে রয়েছে, দেখ ট্রি রয়েছে, তাহলে একটা ট্রিয়ের মধ্যে, বা তুই যদি 10টা ট্রিও ভাবিস, তার মধ্যে 1000টা বার্ড থাকতে পারে। তার মানে তুই বুঝতেই পারছিস তার একটা ট্রিয়ের উপরে যে রয়েছে নেক্সট টপিক লেভেল, সেখানে তার পরিমাণ অনেক বেশি রয়েছে। তাহলে দিস ইজ দ্য ইনভার্টেড। নেক্সট যেটাই আসবো সেটা হচ্ছে বায়োমাস। বায়োমাসের ক্ষেত্রে কি জানি? বায়োমাসের ক্ষেত্রে একমাত্র অ্যাকোয়াটিক, যেটা থেকে প্রশ্ন হয়, অ্যাকোয়াটিকের ক্ষেত্রে তুই বুঝতেই পারছিস একটা ফাইটোপ্ল্যাঙ্কটনের যা বায়োমাস হবে, একটা জু প্ল্যাঙ্কটনের বায়োমাস তার থেকে বেশি হবে। মানে বায়োমাস মানে কি? বেসিক্যালি দিস ইজ দ্য বডি ওয়েট। তাহলে একটা ফাইটোপ্ল্যাঙ্কটন, এটা যেগুলো ভেসে বেড়ায় জলে, সেইটার যে ওয়েট, তার বডি ওয়েট কত হবে, তার বায়োমাস কত হবে? খুবই কম। তার থেকে জু প্ল্যাঙ্কটনের বায়োমাস একটু বেশি হবে, তার থেকে একটা স্মল ফিশ তার বায়োমাস অনেক বেশি হবে, এবং তার থেকে আবার একটা লার্জ ফিশ তার বায়োমাস অনেক বেশি হবে। কিন্তু প্রাইমারি প্রডিউসার সবসময় প্ল্যান্ট, তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন একদম ব্রডে থাকবে, যার বায়োমাস অ্যাকচুয়ালি কম, তার বায়োমাস অ্যাকচুয়ালি কম। ঠিক আছে, তো এই কারণে দিস ইজ দ্য ইনভার্টেড হয়। আর বাকি দুটো আপরাইট, বাকি দুটো আপরাইটের মধ্যে যেমন একটা 10টা গাছের যা বায়োমাস হবে, যদি আমি 100টা বার্ডেরও ওয়েট যদি আমি দেখি, 10টা গাছের বায়োমাস বা 10টা ট্রি, বড় গাছের যা ওয়েট হবে, মলিকুলার মানে বায়োমাস, যা বডি ওয়েট, তার ওয়েটের থেকে যদি আমি 100টা 1000টা যদি আমি বার্ড ধরি, তার বায়োমাসের ধারে পাছেও কিন্তু আসবে না। তো সেই কারণে এটার বায়োমাসও কিন্তু আপরাইট হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে গ্রাসল্যান্ড। গ্রাসল্যান্ডের ক্ষেত্র প্রচুর গ্রাসের যা বায়োমাস হবে, একটা গ্রাস নিয়ে তো কাজ হয় না, প্রচুর 1000টা, ধর 10,000টা গ্রাস, তার যে বায়োমাস হবে, তার থেকে গ্রাস হপারের বায়োমাস কম হবে, তার থেকে ফ্রগের বায়োমাস কম হবে। তাহলে বায়োমাস আলটিমেট যেটা গ্রাস লেভেলে যে রয়েছে, মানে একটা একর জায়গার মধ্যে যতটা গ্রাস রয়েছে, তার যে বডি ওয়েট হবে সেটা সব থেকে বেশি হবে। তো সেই কারণে এটাও কিন্তু আপরাইট হবে, এটাও আপরাইট, এটা কিন্তু এটা ইনভার্টেড, এটা খেয়াল রাখিস, এটা কিন্তু ইনভার্টেড হয়। তাহলে দিস ইজ ইউর
পিরামিড, ইকোলজিক্যাল পিরামিড। এবার যেটা আমরা যাব সেটা হচ্ছে প্রশ্নে। প্রশ্নে কি রয়েছে এবার আমরা ঢুকে যাই, যা যা পড়ালাম দেখে নে। দেখ এখানে অ্যাট দ্য ট্রপিক লেভেল অফ দ্য কনজিউমার দ্য রেট অ্যাট উইচ ফুড এনার্জি অ্যাসিমিলেটেড, যেখানে ফুড এনার্জি যেটা তৈরি হয় সেটা কি, যেখানে কনজিউমার লেভেলে ফুড এনার্জি মানে অ্যাকচুয়ালি কনজিউমার লেভেলে যখন আমরা ফুড এনার্জিকে অ্যাকুমুলেট হতে দেখি তখন সেটাকে আমরা কি প্রোডাক্টিভিটি বলি, প্রাইমারি প্রোডাক্টিভিটি বলি না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। জাস্ট আ মিনিট, সেটাকে আমরা বলি সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আই থিঙ্ক কোশ্চেনটা খুব হেজি আসছিল, তাই জন্য এটা আমি ঠিক করে দিলাম। তো কনজিউমার লেভেলে দিস ইজ দ্য সেকেন্ডারি প্রোডাক্টিভিটি, সবসময় সেকেন্ডারি প্রোডাক্টিভিটি হবে। তাহলে কি হবে আনসার 1, ঠিক আছে, অ্যাট দ্য ট্রপিক লেভেল। আবার কি খোলা আসছে, ঠিক আছে। নেক্সট, দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ দ্য গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। যদি মাইনাস করি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটির থেকে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটির থেকে যদি আমি নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি মাইনাস করি তাহলে বাকি অংশটা কি, বাকি অংশটা হচ্ছে আমাদের রেসপিরেশন লস। কিন্তু এখানে সেটা জানতে চাইনি, এখানে যেটা জানতে চেয়েছে সেটা কি চেয়েছে, নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি যদি মাইনাস করা হয় তাহলে এটা কি হবে, অ্যাকচুয়ালি এটা রেসপিরেশন লস। কিন্তু রেসপিরেশন লস মানে জিনিসটা কি, রেসপিরেশন লস মানে হচ্ছে বেসিক্যালি এটা একটা প্লান্টের ব্যবহার হচ্ছে ওন মেটাবলিজমের জন্য, নিজের মেটাবলিজমের জন্য ব্যবহার হচ্ছে, নিজের মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য, নিজের গ্রোথের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এখানে অপশানস আমাদের কি কি দিয়েছে দেখা যাক। অ্যাট উইচ দ্য কনজিউমড বাই দ্য হার্বিভোর, এটা হচ্ছে না। দ্যাট উইচ is consumed by the producer in metabolism, খুব ইম্পর্টেন্ট। মেটাবলিজম মানেই হচ্ছে রেসপিরেশন, তার মানে কি মেটাবলিজমের জন্য যেটা মাইনাস হয়, যেটা আমরা চোখে দেখতে পাই না, যেটা প্ল্যান্ট নিজের শুধু ব্যবহারের জন্য কাজে লাগায়। তাহলে অপশান কি, অপশান হচ্ছে 2। অপশান কি, অপশান হচ্ছে 2। তারপরেরটা কি দিয়েছে দেখ, কনসিডার দ্য টু স্টেটমেন্ট, দ্য অ্যানুয়াল নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ দ্য হোল বায়োস্ফিয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 170 বিলিয়ন টনস, 170 বিলিয়ন টনস অফ দ্য অর্গানিক। আচ্ছা, হোল বায়োস্ফিয়ার বলেছে, ঠিক, হোল বায়োস্ফিয়ার মানে হচ্ছে যেখানে আমরা ল্যান্ডটাকেও ধরবো ওশিয়ানটাকেও ধরবো, ঠিক। আচ্ছা 170 বলেছে, যেখানে ল্যান্ডের মধ্যে 110 আর ওটা হচ্ছে ওই 55 দিয়েছে এনসিআরটি, 55 থেকে 60 ওরকম। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের বায়োস্ফিয়ারের মধ্যে, তার মানে এটা ঠিকই বলেছে, টোটাল বায়োস্ফিয়ার হলে এটা ট্রু অপশন, এটা ঠিক আছে স্টেটমেন্ট। তারপরেরটা মেজরিটি অফ দিস ইজ কন্ট্রিবিউটেড বাই ওশিয়ান as they occupy larger area of the earth, majority of the contributed by ocean না, কারণ ওশিয়ানে আমরা অনলি 55% পাই, অনলি আমরা 55 বিলিয়ন টনস প্রোডাক্টিভিটি পাই, তার মানে এটা তো ফলস। তাহলে দিস ইজ দ্য ফলস অ্যাবসলিউটলি। তাহলে এটা কি হবে, এটা অপশন হচ্ছে 1 কারেক্ট হবে, কিন্তু 2 হচ্ছে ইনকারেক্ট হবে, 2 হচ্ছে ইনকারেক্ট হবে। বোঝা গেল? তারপরেরটা কি রয়েছে দেখ, তারপরেরটাতে বলেছে ইন দ্য ইকোসিস্টেম নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, একটা কিছু বলে দিয়েছে যেখানে হোয়াট উড বি দ্য গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ দ্য ট্রপিক লেভেল অফ দ্য সেম ইকোসিস্টেম, কিছুই না। একটাতে বলেছে মানে একদম বেসিক লেভেলে বলেছে 100, বেসিক লেভেলে 100, তারপরেরটাতে 10, তারপরেরটাতে গিয়ে এক্স থাকবে শুধু, তারপরেরটাতে গিয়ে অনলি এক্স থাকবে। প্রথমেরটায় 100 বলে দিয়েছে, তাহলে তার 10%, তার অনলি 10% হচ্ছে 10, তার 10% হচ্ছে 1, তার মানে এক্স থাকবে শুধু, তাহলে এক্স কিলোজুল থাকবে, এক্স কিলোজুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন তোদের রয়েছে একটা অ্যাসারশন রিজন রয়েছে, যেখানে তোদের কি বলেছে যে প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ ডিপেন্ড অন দ্য ভ্যারাইটি অফ দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অবভিয়াসলি প্রাইমারি প্রোডাক্টিভিটি মানে যে প্লান্ট স্পিসিস যারা রয়েছে তারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর
তারা ডিপেন্ডেন্ট, সেটা ঠিক কথা। কারণ আমরা জানি যদি আমরা গ্লোবাল একটা ইকোসিস্টেম ভাবি তাহলে ট্রপিক্যালে সব থেকে ম্যাক্সিমাম টাইপ অফ প্ল্যান্ট স্পিসিস রয়েছে রাদার দ্যান টেম্পারেট বা রাদার দ্যান পোল। তো তাহলে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইমারি প্রোডাক্টিভিটি দেওয়ার জন্য। এবার রিজনে কি বলেছে দেখ, প্রাইমারি প্রোডাক্টিভিটি ইজ ভ্যারি in different type of ecosystem, different type of ecosystem or different type of environment actually primary productivity vary করে, ঠিক কথা। ট্রপিক্যালে একরকম, টেম্পারেটে একরকম, পোলার রিজনে আরেক রকম। এবার দুটোই ট্রু, দুটোই কিন্তু ট্রু, এটাও কিন্তু ঠিক কথা, বাট দুটোই ট্রু অপশান, কিন্তু রিজন কি অ্যাসারশনটার সাথে যাচ্ছে? তার কারণ যাচ্ছে না, কিন্তু তার কারণটা দেখ যে প্রাইমারি প্রোডাক্টিভিটি খুব ট্রিকি একটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাইমারি প্রোডাক্টিভিটি নট অনলি ডিপেন্ড অন দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, it's also depend on plant species, plant richness occupy in particular area, capacity of photosynthesis rate, এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে। শুধু যে একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরই একটা প্রাইমারি প্রোডাক্টিভিটি দেবে বা প্রাইমারি প্রোডাক্টিভিটিকে এফেক্ট করবে তা কিন্তু নয়। তার সাথে সাথে কি স্পিসিস রিচনেস আছে সেটার উপর ডিপেন্ড করবে। একটা এরিয়াতে মোনোকট রয়েছে, আরেকটা এরিয়াতে ম্যাক্সিমাম ডাইকট রয়েছে, তাহলে প্রাইমারি প্রোডাক্টিভিটি কার ম্যাক্সিমাম হবে? অবভিয়াসলি যেখানে দেখতে পাচ্ছি যে ডাইকট রয়েছে বেশি, সেখানে প্রাইমারি প্রোডাক্টিভিটি অবভিয়াসলি সেখানে বেশি থাকবে। সেরকমভাবেই একটা পার্টিকুলার এরিয়াতে কত সংখ্যায় স্পিসিস রয়েছে, প্ল্যান্ট স্পিসিস, সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু প্রাইমারি প্রোডাক্টিভিটি হয়। এবং তার সাথে একটা প্ল্যান্টের ফটোসিনথেসিস ক্যাপাসিটি কতটা, কারণ যেটা দিয়ে খাদ্য তৈরি হবে আলটিমেট সেটা কতটা রয়েছে, বা একটা প্ল্যান্টের একটা পার ডেতে কতটা অ্যামাউন্ট অফ খাদ্য তৈরি করতে পারছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইমারি প্রোডাক্টিভিটি হয়। তাহলে দুটো ট্রু, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। তাহলে অপশন 2। তারপরেরটাতে কি বলেছে দেখ, এনপিপি মাইনাস আর ইকুয়াল টু জিপিপি। এখানে এই আর কি, আর হচ্ছে এখানে আর কি, এখানে আর হচ্ছে রেসপিরেশন লস বা রেসপিরেটরি লস। ঠিক আছে। তারপরেরটাতে কি রয়েছে দেখ, ইন রিলেশন টু দ্য গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি অ্যান্ড নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? কোনটা ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট? প্রথমেটাতে কি বলেছে দেখ, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি অলওয়েজ মোর দ্যান নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। আর কিচ্ছু দেখার দরকার নেই, আমি একটা লাইন বোর্ডে লিখে দিয়েছিলাম যে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি সবসময় বেশি হয় নেট প্রাইমারি প্রোডাক্টিভিটির থেকে। খুব ইম্পর্টেন্ট লাইন, আমি এই লাইনটা লিখে দিয়েছিলাম, একটাই লাইন লেখা ছিল এখানে, তুই ভিডিওটা ঘুরিয়ে একবার দেখতেও পারিস। তারপরের প্রশ্ন কি বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস ডিউরিং ডিকম্পোজিশন ইজ কারেক্টলি ম্যাচ? কোনটাতে কারেক্টলি ম্যাচ করছে? ফ্র্যাগমেন্টেশন ক্যারিড আউট বাই আর্থওয়ার্ম। আর কিছু দেখার আছে তোর? এখানে কোনো কম্বিনেশন দেয় না, তুই ফার্স্ট অপশনে পেয়ে গেছি। ফ্র্যাগমেন্টেশন সবসময় আর্থওয়ার্ম, টার্মিডিস আর হচ্ছে বিটলস, এদের দিয়ে কিন্তু ফ্র্যাগমেন্টেশন হয়। ক্যাটাবলিজম কাদের দিয়ে হয়? ক্যাটাবলিজম হচ্ছে ফানজাই আর ব্যাকটেরিয়া দিয়ে হয়। আর অন্য জায়গায় আর কোনো স্টেপে, সেটা হিউমিফিকেশন হোক, মিনারেলাইজেশন হোক বা লিচিং হোক, অন্য কোনো মাইক্রো অর্গানিজম বা কোনো অর্গানিজম ইউজড আপ হয় না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ফ্র্যাগমেন্টেশন ইজ ক্যারিড আউট বাই দ্য আর্থওয়ার্ম। তাহলে অপশন 1। আর বাকিগুলো দেখে সময় নষ্ট করে কোনো লাভ নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি দিয়েছে? হিউমিফিকেশন হচ্ছে ডার্ক কালার হিউমাস তৈরি হয়, যেটা মাইক্রোবিয়াল অ্যাকশনে খুব ফাস্ট হয়, মাইক্রোবিয়াল অ্যাকশন না হলেও তৈরি হবে, এটা কোনো অসুবিধা নেই। আরেকটা কি, ক্যাটাবলিজম ইজ দ্য লাস্ট স্টেপ। না, ক্যাটাবলিজম লাস্ট স্টেপ নয়। লিচিং ওয়াটার সলিউবল, এটাও তার মানে ফলস, এটাও তার মানে ফলস। আর লিচিং হচ্ছে ইনসলিউবল না, এটা সলিউবল হবে। এই যে ওয়াটার সলিউবল, দিস ইজ লিচিং হচ্ছে ইনসলিউবল পার্টিকেলস। যেটা টপ সয়েল অফ দ্য, এটা প্রথমত টপ সয়েল হবে না, ডিপ সয়েল হবে, এটা ডিপ সয়েল হবে, তারপরে এটাও ফলস অপশন। তারপরেরটা কি রয়েছে দেখ, আচ্ছা এখানে সলিউবেলই দিয়েছে, 1 মিনিট। ও সলিউবেল ঠিক বলেছি, সলিউবেল ইনঅর্গানিক, সলিউবেল অর্গানিক, সলিউবেল ইট উইল বি সলিউবেল অর্গানিক, সলিউবেল অর্গানিক হবে। সলিউবেলটা ঠিক দিয়েছে, ওয়াটার সলিউবেলটা ঠিক দিয়েছে লিচিংয়ে, বাট
ইনঅর্গানিক দিয়েছে, দিস উইল বি অর্গানিক, এটা অর্গানিক হবে। তাই এই দুটো ভুল দিই, তার জন্য এটা ফলস অপশন, এটা কারেক্ট নয়, এটা ইনকারেক্ট। তারপরেরটা কি দিয়েছে দেখ, হোয়াট ইজ দ্য স্টেপ অফ দ্য ডিকম্পোজিশন। ডিকম্পোজিশনে আমি কী কী স্টেপ বলেছিলাম তোকে, ডিকম্পোজিশনে যে স্টেপসগুলো আমি বলেছিলাম, প্রথমে ফ্র্যাগমেন্টেশন, ফার্স্ট হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, আচ্ছা তারপরে হিউমিফিকেশন হচ্ছে না, প্রথমে ক্যাটাবলিজম, এদের তো প্রথমেই বাদ চলে যাচ্ছে, তাহলে 3 আর 4 ফ্র্যাগমেন্টেশন, লিচিং, ক্যাটাবলিজম, হিউমিফিকেশন, মিনারেলাইজেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখিস। তারপরেরটা এটা কি, এটা দেখেই যে কোনো কেউ এটা দেখে বলে দেবে যে দিস ইজ দ্য ইনভার্টেড। ইনভার্টেড পিরামিড আমি কার ক্ষেত্রে বলেছি, ইনভার্টেড পিরামিড আমি কার ক্ষেত্রে বলেছি, আমার ওই চার্টটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখিস, যে চার্টটা আমি পিরামিডের করে দিয়েছি, যা প্রশ্ন হবে ওই কনসেপ্ট থেকে, যেখানে হচ্ছে পিরামিড অফ দ্য নাম্বার অফ ফরেস্ট ইকোসিস্টেম। ফরেস্ট ইকোসিস্টেমে দেখ এখানে ইনভার্টেড হচ্ছে পিরামিড, দিস ইজ দ্য ইনভার্টেড পিরামিড, ঠিক আছে। আর কিচ্ছু দেখা নেই, ছবিটা থেকে কনফিউজ করার জন্য দিয়েছে, এটা ইনভার্টেড পিরামিড, এখানে ব্রড বেসে যে রয়েছে তার যে নাম্বার সেটা কিন্তু কম রয়েছে, ঠিক আছে। তারপরেরটা এটাতে কি বলেছে দেখ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে, এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। এটা কি, এখানে বলেছে সানলাইট এত, সানলাইট হচ্ছে কটা শূন্য রয়েছে, 1 2 3 1 2 3 4 5 পাঁচটা, 1 2 3 4 5 5 জুল অফ সানলাইট, তাহলে সেটাকে কনজিউম, সেটাকে রিটেন করে প্রাইমারি প্রোডাকশন, তাহলে প্রাইমারি প্রোডাকশন কত হবে তার 10%, মানে একটা শূন্য কমবে, 1 2 3 4, তার আবার 10%, তার উপরের যে টপিক লেভেল তার কাছে যাবে, তাহলে আরেকটা শূন্য কমবে, 1 2 3 3টে শূন্য, তার উপরে টপিক লেভেল 10% যাবে, তার মানে 500, 5000 50,000 5500, তার একদম টপ লেভেল হচ্ছে 50, তাহলে অপশান হচ্ছে 50। এটা কিন্তু ভুল করলে হবে না, এখানে বলেছে দিস ইজ দ্য হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট অফ দ্য এনার্জি লেফট ইন দ্য সেকেন্ডারি কনজিউমার অ্যাপ্রক্সিমেটলি, সেকেন্ডারি কনজিউমারের কাছে, তার মানে টপ লেভেল যে কার্নিভোর রয়েছে তার কাছে কতটা যাবে, 50 কিলোজুল। কিন্তু এখানে তোকে ভুল করলে এটা হবে না, তুই ভুল করলে মেলাতে পারবি না, তার কারণ এখানে তোকে সানলাইট বলেছে, এইটাই লোকে ভুল করবে, কিন্তু এখানে সানলাইট কতটা বলেছে, সানলাইট এখানে 5টা শূন্য রয়েছে, এখানে 1 2 3 4 5 5টা রয়েছে শূন্য, এখান থেকে একটা করে কমবে, তার মানে এর 10% মানে হচ্ছে এই 50,000 জুল, সেটা অ্যাকচুয়ালি যে ফুড, সে ফুডটা তৈরি কে করবে, সে ফুডটা তৈরি করবে প্ল্যান্ট, যে প্রডিউসার হিসাবে কাজ করবে, তার উপরের যে পাবলিক তার 10%, তার উপরের পাবলিকের কাছে যাবে 10%, একদম টপ লেভেল যে কনজিউমার রয়েছে তার কাছে যাবে আরও 10%, তার মানে 50, ঠিক আছে। একটা একটা করে কাটতে থাকবি শূন্য, তাহলেই হবে, বেসিক্যালি মিলে যাবে জিনিসটা। তারপরেরটা কি, ইন দ্য মোস্ট ইকোসিস্টেম অল দ্য পিরামিড অফ নাম্বার এনার্জি বায়োমাস আর আপরাইট, ইট ইন্ডিকেট দ্যাট, এটা কি ইন্ডিকেট করে, এটা অ্যাকচুয়ালি বোথ প্রোডিউসার আর মোর নাম্বার অ্যান্ড বায়োমাস দেন হার্বিভোর। অবভিয়াসলি প্রোডিউসারের সংখ্যা অনেক বেশি হয় এবং তার বায়োমাস অনেক বেশি হয় রাদার দেন হার্বিভোরের থেকে, এটা ট্রু, এটা ঠিক কথা। হার্বিভোর ইজ লেস ইন নাম্বার অ্যান্ড বায়োমাস দেন কার্নিভোর, না, হার্বিভোরের কিন্তু লেস ইন নাম্বার হলে হতে পারে, কিন্তু বায়োমাস কার্নিভোরের থেকে বেশি হবে, এটা মাথায় রাখবি। হার্বিভোরের কিন্তু বায়োমাস কার্নিভোরের থেকে কম হয় না, তার থেকে বেশি হয়, তার মানে এটা ফলস স্টেটমেন্ট, এটা ফলস স্টেটমেন্ট। তারপরেরটা, এনার্জি অ্যাট দ্য লোয়ার ট্রপিক লেভেল ইজ অলওয়েজ মোর দ্যান হায়ার ট্রপিক লেভেল, এটা কি বলেছে, এনার্জি লোয়ার ট্রপিক লেভেল মানে প্ল্যান্ট যেখানে বসে আছে সেখানে এনার্জি সবসময় বেশি হবে, কারণ ও সানলাইটকে ডাইরেক্টলি ট্র্যাপ করে খাদ্য তৈরি করছে, ডাইরেক্ট এনার্জিটাকে কনজিউম করছে, রিটেন করছে, তাহলে ওর এনার্জি সব থেকে বেশি হবে, রাদার দেন কোথায় বলেছে, হায়ার ট্রপিক লেভেলে, সেখানে আস্তে আস্তে এনার্জি কমতে থাকবে, তার 10% এনার্জি ট্রান্সমিশন হবে, তাহলে কি এ আর সি হবে, এটাও ট্রু, এটাও ঠিক কথা, এটাও ট্রু। তাহলে এ অ্যান্ড সি হচ্ছে রাইট, মাঝখানে বিটা হচ্ছে ইনকারেক্ট অপশন। তারপরেরটাকে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল পিরামিডের কোনটা কারেক্ট স্টেটমেন্ট, কোনটা কারেক্ট হবে, দ্য বেস অফ দ্য ইচ পিরামিড রিপ্রেজেন্ট প্রডিউসার অফ দ্য ফার্স্ট টপিক লেভেল while apex represent tertiary টপ লেভেল কনজিউমার, ঠিক কথা, একদম ব্রডে যে থাকে সে হচ্ছে প্ল্যান্ট, যে হচ্ছে প্রডিউসার, আর দিস ইজ দ্য একদম টপ লেভেল, তুই বল 1 2 3 4 4 নম্বর অব্দি পিরামিড ম্যাক্সিমাম হয়,
ফুড চেন বা বলতে পারিস ম্যাক্সিমাম হয়, তাহলে সেটা হচ্ছে টপ লেভেল যে কনজিউমার যে রয়েছে তার কি থাকে, সে একদম টপ লেভেলে থাকে, একদম বেসে থাকে হচ্ছে প্রডিউসার। বেসে কে থাকে? বেসে থাকে হচ্ছে প্রডিউসার। তার মানে এটা ঠিক কথা, এটা হচ্ছে ট্রু অপশন, এটা তার মানে ট্রু অপশন। এনার্জি অফ দ্য পিরামিড অলওয়েজ আপরাইট। এনার্জির পিরামিড কি হয়? এনার্জির পিরামিড তিনটে এনার্জির পিরামিড আপরাইট হয়। তুই আমার পিরামিডের, আমি তোকে একবার কেন 100 বার বলবো, আমি যে পিরামিডের যে চার্টটা যেটা করে দিয়েছি ওটা নিয়ে নিস, ওটা খাতার মধ্যে নিয়ে নিস, সেটা হচ্ছে ট্রু, এটাও ট্রু হবে। দ্য গিভেন স্পিসিস ক্যান অকুপাই অনলি ওয়ান ট্রপিক লেভেল ইন দ্য সেম ইকোসিস্টেম অ্যাট দ্য সেম টাইম। ইন দ্য একটা জায়গার মধ্যে কিছু স্পিসিস রয়েছে এবং সেটা একটা পার্টিকুলার জায়গার মধ্যে রয়েছে, একটা পার্টিকুলার টপিক লেভেলে রয়েছে। মানে একটা পিরামিড যখন আমরা দেখছি বা একটা ফুড চেন, পিরামিড বাদ দিয়ে তো এটা ফুড চেনের কথা ভাব, তো সেই ফুড চেনটার মধ্যে ডিফারেন্ট টপিক লেভেলে ডিফারেন্ট স্পিসিস থাকে, এটা হতেই পারে, এটা হচ্ছে, এটাও ট্রু অপশন। তারপরেরটাতে কি বলেছে? দ্য পিরামিড অফ দ্য নাম্বার অফ দ্য ট্রিতে নাম্বারের ক্ষেত্রে কি হয়? আপরাইট হয় না, কি হয়? ইনভার্টেড হয়। তাহলে দিস ইজ দ্য ফলস। তাহলে এ বি সি কোথায় আছে? এ বি বি ডি ই তো নেই এখানে, বাদই দে। তার মানে এই দুটো অপশান প্রথমেই বাদ চলে যায়, এ বি সি অনলি, তাহলে 1। তারপরেরটা কি বলেছে? দ্য হুইচ অফ দ্য ফলোয়িং পিরামিড ক্যান বি নেভার ইনভার্টেড ইন দ্য ন্যাচারাল ইকোসিস্টেম? কোনটা ইনভার্টেড একেবারে সম্ভব না, কোনো একটার জন্য সম্ভব না, সেটা হচ্ছে এনার্জির পিরামিড। একজনের জন্য এনার্জির পিরামিড কিন্তু ইনভার্টেড না, ঠিক আছে? নাম্বার এবং বায়োমাসে আমরা একটা করে পিরামিডকে ইনভার্টেড দেখেছি, বাট এনার্জির ক্ষেত্রে প্রত্যেকটা পিরামিড কিন্তু আপরাইট পিরামিড হয়েছে, এটা মাথায় রাখিস, ঠিক আছে? আচ্ছা, তোদের এটা নেক্সট একটা চ্যাপ্টারের কোশ্চেন, তো সেটা যাচ্ছি না। তো আমাদের ইকোসিস্টেম শেষ, ইকোসিস্টেমের মধ্যে আর কিচ্ছু নেই, ইকোসিস্টেম পুরোটা কনসাইজলি রিভিশন হয়েছে, উইথ কোয়েশ্চেন সলভ হয়েছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ভালো করে এমসিকিউ কর এবং কনসাইজলি একটা চ্যাপ্টারকে ছোট করে মাথায় রাখ, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমার তোদের জন্য সাজেশন যে একটা চ্যাপ্টারকে ছোট করে গল্পের মতো মাথায় রাখ এবং এমসিকিউ সলভ কর। এমসিকিউ সলভ না করলে আমি একটা জিনিস লিখে দিচ্ছি এখানে, যেটা আমি বলছিলাম যে ক্লাসের শেষে লিখে দেবো, তোকে 4000+ এমসিকিউ তুই যদি করতে পারিস এবং এনসিইআরটিকে তুই যদি ভালো করে পড়তে পারিস, আর তুই যদি একটা ক্লাস নোটস ফলো করে, যে কোনো কারো একটা ক্লাস নোটস ফলো করে একটা চ্যাপ্টারকে কনসাইজলি মাথায় রাখতে পারিস, আমি মনে করব তোর প্রিপারেশান 100% লেভেল অবধি রিচ করবে। দিস ইজ দ্য গ্যারেন্টি। মানে এটার বাইরে আর কিছু হতে পারে, এটার বাইরে আর কিছু হতে পারে না। এবং তার সাথে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেমন কিছু রিভিশন রয়েছে, কিছু সিলি মিস্টেকের জন্য মিস্টেক অ্যানালিসিস কপি তোদের বানাতে হবে। এগুলো তো আমি আগেও বলেছি, ক্লাসে প্রচুর এই বিষয়ে কথা বলেছি। যারা ক্র্যাশ কোর্সে এনরোল করতে চাস, আমি একবার মনে করিয়ে দিই, দিস ইজ দ্য একটাই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9330054553, এই নাম্বারে যোগাযোগ করে নিস যারা এনরোল করতে চাস। হাতে খুবই টাইম কম এবং যেটা বলবো, তোদের তৈরি করার দায়িত্ব আমাদের এবং তোদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। তো নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার একদিন আসবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ।